এদিকে আজ ঈদের পরের দিন হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। বিএনপি কর্মীরা রেগে গিয়ে হাসনাতের উপর ভয়াবহ আক্রমণ করেছে। এই নিয়ে তারেক রহমানও কঠিন পদক্ষেপ নেন। দেশে নতুন পরিস্থিতি হয়েছে। আবারও তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কয়েকজন হাসনাত আর জামাত শিবির থাকলে বাংলাদেশটা ইউরোপ আমেরিকা হয়ে যেত। বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। এদেশে কোনো অপরাধী থাকতে পারতো না, কোনো অনিয়ম থাকতো না। এই হাসনাতদের দৃঢ়তায় প্রতিবাদে সব অপরাধ দূর হয়ে যেত, অপরাধী পালাতো, অপরাধী সংশোধন হয়ে যেত। শুধু জামাত শিবির যে বাংলাদেশকে একদম আকাশে তুলে রাখতে পারবে না। তারেক রহমান যমুনা ভবনে উঠছেন না, এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার যমুনায় ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি গুলশানের নিজের বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভেবেছিল খেলাটা শেষ, তারা ভেবেছিল কয়েকটা নিষেধাজ্ঞা আর মিডিয়াতে কিছু প্রপাগান্ডা চালালেই হাঁটু গেড়ে বসে পড়বে, কিন্তু না, ঠিক উল্টোটা ঘটলো। গতকাল যা করলেন সেটা শুধু ভাষণ ছিল না, এটা ছিল একটা সরাসরি যুদ্ধের আলটিমেটাম। তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, লড়তে চাও এসো লড়ি, কিন্তু মনে রেখো এই যুদ্ধ যদি শুরু হয় তবে তা থামানোর ক্ষমতা স্বয়ং তোমাদেরও থাকবে না। উনি তো হার মানবে না, উনি হার মানার মানুষ না তো। বীর পুরুষ ভাই, হিরোর মতো দিন যায় কথা থাকে। হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে। জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা চলছে এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আজকে ঈদের পরের দিন হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় এবং এই যুদ্ধের ঘোষণাটি দিয়ে হাসনাত আব্দুল্লাহ রাজপথের তুপের মুখে পড়েছে। বিএনপি কর্মীরা এক হয়ে এই বিষয়টাকে নিয়ে রেগে গিয়ে হাসনাতের উপর আক্রমণ করে এবং হাসনাতের খারাপ অবস্থা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাংলাদেশের রাজনীতির মধ্যে এই মুহূর্তে যেই ঘটনাগুলো ঘটতেছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে, এবং দেশের রাজনীতি নিয়ে তারেক রহমানও যে একটা পদক্ষেপ নেন সেইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আবারও তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কয়েকজন হাসনাত আর জামাত শিবির থাকলে বাংলাদেশটা ইউরোপ আমেরিকা হয়ে যেত। বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। এদেশে কোনো অপরাধী থাকতে পারতো না, কোনো অনিয়ম থাকতো না। এই হাসনাতদের দৃঢ়তায় প্রতিবাদে সব অপরাধ দূর হয়ে যেত, অপরাধী পালাতো, অপরাধী সংশোধন হয়ে যেত। এবং ইউরোপ আমেরিকায় যেভাবে জবাবদিহিতামূলক রাষ্ট্র, যে কোনো অনিয়মের জবাবদিহি করতে হয় এবং সেটা সমাধান করতে হয়, আমরা সেটা দেখতাম। এই দুইটা কম্বিনেশন জরুরি। শুধু জামাত শিবির যে বাংলাদেশকে একদম আকাশে তুলে রাখতে পারবে না, এই হাসনাতদের মতো লোকও দরকার আছে, সবাইকে দরকার আছে। তো বাংলাদেশটা বদলে দিতে আরো কয়েকজন হাসনাত দরকার। হাসনাত আব্দুল্লাহ ইজ টোটালি ইউনিক। তো দর্শক, আপনারা জানেন যে এবার রমজানে সবচাইতে আলোচিত বিষয় ছিল এবং পুরো রাজনীতিকে ডমিনেট করেছে, পুরো সমস্ত সংসদ সদস্যদেরকে গোল খাওয়াইছে এবং একটা নতুন আবহ এবং পরিবেশ তৈরি করেছে, জবাবদিহিতার একটা ডাউন রিয়েলিটি তৈরি করেছে। হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক লাইভ ক্লাস, নাম ছিল জবাবদিহিতা। কত প্যাকেট, কত কার্টুন খেজুর এসেছে কোন জায়গা থেকে, কত টাকা কি বাজেট হয়, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ পুরো রমজান জুড়ে প্রাসঙ্গিক ছিলেন। ঈদের আগের দিন আরেক ঘটনা ঘটিয়ে দিয়েছে দর্শক, এবং তার ঈদ উদযাপনও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। হাসনাত আব্দুল্লাহ এলাকায় ঘুরেন, কোনো প্রোটোকল থাকে না, সাধারণ মানুষের কাতারে চলেন এবং সমস্ত অনিয়ম দূর করতে নিজে মাঠে থেকেছেন। ওসি, পুলিশের সেকেন্ড অফিসার, এসআই, দারোগা এদেরকে যেভাবে ধমকিয়েছেন, সমস্ত অনিয়ম দূর করেছেন। ঘুষ, দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। বাধা আসছে, চাঁদাবাজির অধিকারের দাবিতে নানান গোষ্ঠী নানানভাবে হাসনাতকে ইরিটেট করার চেষ্টা করছে, কিন্তু হাসনাত থামছে না। হাসনাতকে কেউ থামাতে পারে না। দর্শক, এই হাসনাত সাহসিকতার জবাবদিহিতা আদায় করার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, তোলপাড় লাগিয়ে দিয়েছেন। এই জন্য আওয়ামী লীগ যদি দুইজন লোককে হত্যা করতে চায়, তাদের মধ্যে একজন হবেন হাসনাত। আওয়ামী লীগের টার্গেট ছিল শরীফ ওসমান হাদি, তাকে সরিয়ে দিয়েছে। এখন নেক্সট যদি আওয়ামী লীগ কাউকে সরিয়ে দিতে চায় বা পারে, তিনি হবেন হাসনাত। দেখেন, আওয়ামী লীগ নানানভাবে ফেরার চেষ্টা করছে। সুশীল হিসাবে কবি, সাহিত্যিক, সাংবাদিক এইগুলোর বেশে আগে ফেরার চেষ্টা করবে, কিন্তু হাসনাতটা থাকলে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আখতারুজ্জামান একটা ছ্যাঁচড়া লোক, থার্ড ক্লাস এক লোক, আমি চিনি, আমার সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আখতারুজ্জামান কিন্তু 5 আগস্টের সময় ভিসি ছিলেন না, 5 আগস্টে ভিসি ছিলেন মাকসুদ কামাল আমার অত্যন্ত ক্লোজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে ছিলাম ওই হলে প্রভোস্ট ছিলেন তিনি, এই হিসাবে তার সাথে ভালো সম্পর্ক ছিল।
তো এই আখতারুজ্জামান স্যাঁচড়া লোক, বরিশালের লোক হিসেবে আলাদা একটা সম্পর্ক ছিল, একদম স্যাঁচড়া টাইপের লোক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই, একদম লোয়ার ক্লাস একটা পিএইচডি আছে, ভালোভাবে ইংরেজি বলতে পারেন না, বাংলাও শুদ্ধভাবে বলতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য শিক্ষকের অভাব নাই, থাকবে এটা স্বাভাবিক, একটা বিশ্ববিদ্যালয় সব শিক্ষকরা যোগ্য হবে না, কিন্তু ভিসি হয় কিভাবে? এগুলো ভিসি হওয়ার যোগ্যতা হচ্ছে চাটুকারিতা, এটা তো আমরা দেখছি। যোগ্য লোকজন ভিসি হয়েছে, এটা শুধু ইউনূসের আমলে হয়েছে, ডক্টর নিয়াজ, এছাড়া আর কোনো এক্সাম্পল নেই। তো দর্শক, এই স্যাসরা ভিসি আখতারুজ্জামানের সাথে হাসনাত আব্দুল্লাহ দেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে। হাসনাত আব্দুল্লাহ তাকে ধরেছেন, তাকে বলছেন, স্যার আপনি অনুতপ্ত কিনা, আপনি এই করেছেন সেই করেছেন, আপনি আমাকে জঙ্গি বলেছেন, আপনার সময় গেস্ট রুমে নির্যাতন হয়েছে, ছাত্রলীগ সন্ত্রাসী করেছে। তো এইভাবে কোন সাবেক ভিসি বা বিশিষ্ট ব্যক্তি তাকে কোথাও পেলে তাকে ধরে ক্যামেরার সামনে এভাবে জবাবদিহি করা যে আপনি অনুতপ্ত কিনা, এটা হাসনাতরা ছাড়া এইভাবে কেউ পারতো না। এবং উপস্থিত বুদ্ধি যে প্রশ্নগুলো হাসনাত করেছেন, যেভাবে বিষয়গুলো সামনে এনেছেন, ওইটা হাসনাতরা ছাড়া অন্য কেউ পারতো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেত্রী রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 নম্বর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েই লড়ছিলেন। তার জনপ্রিয়তা এতটাই যে ওই আসনে তিনি হাস প্রতীকে লড়েন। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পান 1,18,547 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটে প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছিলেন 80,434 ভোট। এহেন রুমিন ফারহানা সংসদ সদস্য হওয়ার পর বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে চলেছেন। সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরেও তিনি এক হাত নিতে শুরু করেছেন বিএনপিকে, জানিয়ে বাংলাদেশের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণেই দলের ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি, আর এটাই নাকি তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ। ব্রাহ্মণবাড়িয়া 2 নম্বর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েও বিএনপিকে আক্রমণ করতে ছাড়েননি। তবে ওই টেলিভিশন টক শোয়ে বসে রুমিন ফারহানার বক্তব্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরে থাকতেন, তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। ফারহানার কথায়, যারা আমার উপর অখুশি ছিলেন তারা আমাকে হিংসা করতেন। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই। ঘটনাচক্রে বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ভোর 6টায় মারা গিয়েছিলেন। সেদিনই বিকেল 4টে নাগাদ ফারহানাকে বহিষ্কার করে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছিল। মূলত বিদ্রোহী প্রার্থী হওয়ার জন্যই যদি আমাকে বহিষ্কার করা হয়ে থাকে, তাহলে সেদিনের পর অন্তত 10 থেকে 15 দিন সময় বাকি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সেটুকুও অপেক্ষা করা হয়নি। এতে তার প্রতি একটা হিংসার মনোভাব ফুটে উঠেছে। বিভিন্ন মহল মনে করছে বিএনপির 4 থেকে 5 জন শীর্ষ নেতার প্রতি আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন রুমিন ফারহানা, যা এখন বিএনপির মাথা ব্যথার অন্যতম কারণ বহিষ্কৃত বিএনপি নেত্রী স্পষ্ট ভাষায় দাবি করেছেন বিএনপি ব্যর্থ একটা দল। তার কথা, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন, এবার কি করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না। তার আরও দাবি, অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে অচ্ছিল্য অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণেরও শিকার হয়েছে। উল্লেখ্য, বিএনপির বহু বিদ্রোহী প্রার্থী ভোটে জিতে আবারও বিএনপিতে ফিরে এসেছেন, কিন্তু রুমিন ফারহানা তা করেনি। এখানে পুরনো দলের প্রতি তার ক্ষোভ কতটা সেটাই প্রমাণিত হচ্ছে। অনেকেই মনে করছেন সংসদের দ্বিতীয় দিনেই তিনি যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আক্রমণ করছেন, বাস্তবতা আড়াল করে আওয়ামী স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বিএনপি। দর্শক, বিএনপি অসম্ভব নাটকীয়তা করছে এবং এটা ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপির মধ্যে পরিবর্তনের কোনো মানসিকতা নাই, সত্য মেনে নিয়ে সংশোধনের কোনো মানসিকতা নাই। বিএনপি সত্য গোপন করছে, সত্যকে ধামাচাপা দিচ্ছে এবং সত্যকে ধামাচাপা দিতে আওয়ামী লীগের থিওরি ফলো করছে। দর্শক, রাষ্ট্র চালানো এত সহজ নয়, ভুল ত্রুটি হবে, আর ভুল ত্রুটি হবে এটা মেনে নিয়েই কিন্তু বিরোধী দলীয় সিস্টেম রাখা হয়েছে, সংশোধনের প্রক্রিয়া রাখা হয়েছে, পার্লামেন্ট রাখা হয়েছে এই কারণে যে ভুল ত্রুটি হবে, ভুলের লোকমা দিতে হবে, সংশোধন করাতে হবে। কিন্তু না, বিএনপি ভুল স্বীকার করতে চায় না এবং সংশোধন করতে চায় না। দর্শক, ভয়াবহ ঈদ ব্যবস্থাপনার সাক্ষী হলো বাংলাদেশ। নজিরবিহীন অসম্ভব মিসম্যানেজমেন্ট। আওয়ামী লীগ আমলে, ইউনূসের আমলে এত মিসম্যানেজমেন্ট হয়নি। মানুষ অতিষ্ঠ, মানুষ নিরাপদে ভ্রমণের অধিকারটা পর্যন্ত পায়নি। 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া নেওয়া হয়েছে ঈদ যাত্রায়। ঈদ তো শেষ, ঈদের পর এখন যখন মানুষ
আবার তার কর্মস্থলে ফিরে যাবে, তখন আবার এটা নেওয়া হবে। এবং এই জন্য মাঠে নেমেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তার নিজেরই নাকি বাস টাস আছে, অথবা বাস মালিক সমিতি থেকে তিনি পার্সেন্টেজ খান। এই জন্য তিনি নিজে নেমে সত্য গোপন করার চেষ্টা করছেন, পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সড়ক পরিবহন মন্ত্রী নিজে, কারণ তিনি এই চাঁদার ভাগ পান, তিনি ভাগ খাওয়ার চেষ্টা করছেন। তো দর্শক, এখানে উচিত ছিল যে ঠিক আছে, কিছু সমস্যা অব্যবস্থাপনা, দ্রুত মোবাইল কোর্ট নামিয়ে দেয়া, অভিযান চালানো, যে কেউ ভাড়া বেশি নিতে পারবে না, সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে, যেখানে ভাড়া বেশি দেবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে না, এরকম কোনো কথা নাই। তিনি ফাটাকে স্টুপিডি দেখান। তো দর্শক, এবং বাস্তবতা হচ্ছে যে একজন মানুষ ছাড়া আর কেউ বলেনি যে ভাড়া কম নেওয়া হয়েছে। সে একজন মানুষ হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী, তিনি একা বলছেন ভাড়া কম নেওয়া হচ্ছে, আর কেউ বলতে পারেনি। এমনকি নৌ পরিবহন বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী তারাও কিন্তু বলেনি যে ভাড়া কম নেওয়া হচ্ছে, তারা বলছে যে আমরা ভাড়া কমিয়ে দিয়েছি। কিন্তু কম নেওয়া হচ্ছে এরকম নির্লজ্জ দালালি পার্সেন্টেজ খেয়ে, এটা অন্য কেউ করেনি, একমাত্রই সড়ক পরিবহন মন্ত্রী। শুধু এটা না, দেখেন আওয়ামী লীগ আমলে কি করতো একটু স্মরণ করে দিই, তাহলে বুঝবেন যে বিএনপির নোংরামিটা কোন পর্যায়ে গিয়েছে। আওয়ামী লীগ তো অনেক বছর ক্ষমতায় থাকার পর এই পর্যায়ে এসেছিল, আর বিএনপি 1 মাসের মধ্যেই এই পর্যায়ে। কি সেটা? আওয়ামী লীগ আমলে মাঝে মাঝে বিএনপি কর্মসূচি আহ্বান করতো, বিভাগীয় সমাবেশ, তারুণ্যের সমাবেশ ইত্যাদি ইত্যাদি। তখন স্বাভাবিকভাবে বিভাগীয় সমাবেশ করতে হলে বিভিন্ন জেলা থেকে লোকজন আসতে হতো, অথবা ঢাকায় মহাসমাবেশের ডাক দিত, নয়াপল্টনে বিভিন্ন জায়গায়, কখনো সবুজবাগে করতে হতো ইত্যাদি ইত্যাদি। তখন অঘোষিত সরকার দলের হরতাল চলতো, আর সেই হরতাল পালন করতো কারা? বাস মালিক সমিতি। দেখেন, বিএনপি জামাত হরতাল ডাকলে তখন বাস মালিক সমিতির লোকজন বলতো যে হরতাল আমরা মানি না, গাড়ি চালাবো। এবং কিছু গাড়ি ঠিকই চালাতো, বিআরটিসিতে চলতোই, ঝুঁকি নিয়ে হলেও কিছু গাড়ি চালাতো। একদম যাদের অতি নিরপেক্ষ বা ভয় ছিল তারা গাড়ি নামাতো না, তারা হরতালের সমর্থনে না, তারা ভয় গাড়ি নামাতো না। কিন্তু বাস মালিক সমিতি বলতো যে না, শ্রমিক সংগঠনগুলো বলতো যে না, আমরা গাড়ি চালাবো, এবং গাড়ি কম বেশি চালাতো। এটা ছিল সিস্টেম। এবং যখন বিএনপি জামাতের কর্মসূচি থাকতো, সমাবেশ থাকতো, তখন হরতালটা পালন করতো এই বাস মালিক সমিতি নিজে, বলতো যে না, আমরা রাস্তায় এগুলো নামাবো না। কি অদ্ভুত! একটা দল সমাবেশ দেখেছে, এখানে তারা গাড়ি নামাবে না, গাড়ি ভাড়াও দিবে না, নামাবেও না। বিএনপি তারুণ্য সমাবেশ, বিভাগীয় সমাবেশ, কোনো গাড়ি নাই। মানুষ লঞ্চে এসেছে, সাইকেল চালিয়ে এসেছে, পায়ে হেঁটে এসেছে, অটো, রিক্সা, ভ্যান এগুলোতে এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিন্তু বাস ভাড়া দেয় না, মালিক সমিতি বাস নামাবে না। অঘোষিত হরতাল কারা করতো? এটা বাস মালিক সমিতি। এর মানে বাস মালিক সমিতিকে আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের প্রয়োজনে। যখন গাড়ি চালানো প্রয়োজন হতো, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতো হরতালের বিরুদ্ধে, আর যখন নিজেরা হরতাল করার প্রয়োজন হতো তখন নিজেরাই হরতাল করতো। তার মানে বিরোধী দল যাতে রাস্তায় নামতে না পারে, নিজেরাই গাড়ি ঘোড়া বন্ধ করে দিত। এভাবে নির্লজ্জ ভাবে মোনাফিকি স্টাইলে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। দিল্লি প্রেস ক্লাব হঠাৎ করে সপ্তাহে যারা একটু গভীরে খোঁজ রাখেন, রাজনীতির খোঁজ রাখেন, রাজনীতির খোঁজ রাখতে আগ্রহী, তাদের কাছে দিল্লি প্রেস ক্লাব গত এক সপ্তাহে একটা আলোচনা খোরাকি হয়েছে বই কি। এবং এটা আমরা কয়েকজন লোকের উদাহরণ দিয়ে বলবো, তাতে দেখবেন যে হ্যাঁ, সত্যিকার অর্থে দিল্লির প্রেস ক্লাব খোরাকি হয়েছে। বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক অংশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একটা শক্তিশালী অংশ এখন দিল্লি কেন্দ্রিক, এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি দিল্লিতে। ফলে দিল্লিতে কি হয় না হয় এইটার দিকে নজরদারি রাজনীতি নিয়ে যারা খোঁজ রাখেন তাদের যেমন থাকে, গোয়েন্দাদের, টিকটিকিদের খোঁজটা আরো বেশি থাকে। দিল্লি প্রেস ক্লাবে একটা সম্প্রতি একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি সেটা হলো, হ্যাঁ, ওখানে ইন্ডিয়ান সাংবাদিকদের, দিল্লির সাংবাদিকদের নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের যারা ইন্ডিয়া আছেন, ইন্ডিয়ার বাইরে আছেন, তাদের কাউকে কাউকে নিয়ে একটা গেট টুগেদার হয়েছে। গেট টুগেদারের অর্থ কি? গেট টুগেদারের অর্থ আমরা একটু নিরপেক্ষ জায়গা থেকে আমরা যেটা জেনেছি সেটা হলো যে হ্যাঁ, তারা অনেকটা ইন ফেভার অফ আওয়ামী লীগ, তারা ওখানে আলাপ আলোচনা করেছে, এবং আওয়ামী লীগের প্রতি ভারতীয় সাংবাদিকদের ওই অংশটা যারা অংশ নিয়েছে তাদের যে সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে, এইটা নিয়ে সেখানে পুনর্ব্যক্ত করা হয়েছে, আলোচনা হয়েছে। গল্পটা প্রথমে তুলেছেন আমরা দেখেছি আর দুদিন আগেই, কিন্তু আমরা তখন যেহেতু একতরফা হয়ে যাবে আমরা এটা নিয়ে আসলে আলোচনা করিনি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের তার নজরে ওখানে ছবি, ওই গেট টুগেদারের কিছু ছবি গোপন কেউ তুলেছে। এটা
জুলকারনাইন সাহেব বলছেন যে এমন একটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ যে আজকে ঈদের পর হুঁশিয়ারি দিয়েছে বিএনপিকে, এবং দেশের মধ্যে একটা নতুন পরিস্থিতি হয়, বাংলাদেশের রাজনীতি আবারও উত্তাল হয়, এইসব নিয়ে কথা হচ্ছে, এবং দেশের রাজনীতির বিভিন্ন গোপন তত্ত্ব এবং আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দেখতে পাচ্ছি কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক যে ঘটনা ঘটতেছে, এইগুলা দেখে আপনাদের মন্তব্য কী? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।